সবাইকে আমন্ত্রণ রাতে বাংলাদেশে শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, আবারও খোলাসা করলেন প্রধান উপদেষ্টা। বললেন, ভোট এগিয়ে আসার সাথে দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য। আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। আওয়ামী লীগকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি, বললেন মির্জা ফখরুল। কারো আবদার রক্ষা না করে ভোট দেওয়ার আহ্বান। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে, সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। ডিসেম্বরে নির্বাচন পরিকল্পনায় ব্যাহত হবে না সংস্কার প্রক্রিয়া, জানালেন ইসি সচিব। দ্রুত বাস্তবায়নযোগ্য নয় বিষয়ে মতামত চায় মন্ত্রী পরিষদ বিভাগ। 27 মার্চের মধ্যে পোশাক শ্রমিকরা বেতন বোনাস না পেলে মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, জানালেন উপদেষ্টা। বাড়ি গাড়ি বেচে হলেও পাওনা পরিশোধের তাগিদ। ঈদ উদযাপনে ভোগান্তি ছাড়াই ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, ছুটিতে নিরাপত্তার স্বার্থে বাড়তি টহল, তল্লাশির আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এবছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুন মাসের মধ্যেই হতে যাচ্ছে নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আবারও বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য আর সবার স্বাক্ষরেই তৈরি হবে জুলাই সনদ। প্রিয় দেশবাসী, স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। 35 মিনিটের ভাষণে সরকারের 8 মাসের কর্মকাণ্ড তুলে ধরেন, দেন সামনের দিনের দিক নির্দেশনা। সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, এবছর ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। কারা এসব করছে এর ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। বলেন, গুজব রোধে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো যে ইস্যুতে একমত হবে তাদের স্বাক্ষরে জুলাই চার্টার বা সনদ তৈরির কথা জানান প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে। কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া, এই তালিকাটাই হবে জুলাই চার্টার। জাতির উদ্দেশ্যে ভাষণে সমতল ও পাহাড়ে সবার নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান ডক্টর ইউনূস। নারীর প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা আর যারা তাদের খাটো করে রাখার প্রবৃত্তি ধারণ করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। নারীর প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা, নারীকে খাটো করে রাখার প্রবৃত্তি যারা ধারণ করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। নারী অধিকারের পাশাপাশি একই রকম গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে সংখ্যালঘুদের নাগরিক অধিকার, সমতল ও পাহাড়ের জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার। কারো কোনো নাগরিক অধিকারকে অবহেলা করলেই এই জাতির জন্য মহা সংকট সৃষ্টি হবে। ভাষণে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে। তাই দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। তাছাড়া বিগত সরকারের সময় চর দখলের মতো ব্যাংকগুলো দখল হয়েছিল। অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে।
তবে অল্প সময়ে এ খাতে শৃঙ্খলা ফিরে এসেছে। জানান, অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে আন্তর্জাতিক তৎপরতা বাড়ানো হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগকে কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি, এমন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা ৭১-এ হানাদার বাহিনীর সহযোগী ছিল তারাই এখন গলা ফুলিয়ে কথা বলছে। সমালোচনা করেন নাগরিক পার্টির সার্জিস আলমের শোডাউন নিয়েও। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির নেতারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত লোকদের বিএনপির সমকক্ষ না বানাতে নেতাকর্মীদের নির্দেশ দেন। বাংলাদেশের স্বাধীনতা আমাদের জন্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি। নির্বাচনের জন্য আলোচনায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে জিয়া রহমানের বীরত্বপূর্ণ অবদান ও স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরেন। নেতারা বলেন, আওয়ামী লীগের মতো গণতন্ত্র বাধাগ্রস্ত করতে নতুন প্রকল্পের জন্ম হচ্ছে। অন্যদের কথায় উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই। এদের অনেকে বিএনপির সমকক্ষ কেউ নাই। কোনো ধরনের উছিলা, কারো কোনো আবদার, এগুলোর দিকে আপনারা তোয়াক্কা না করে নির্বাচনের ৩ তারিখ ঘোষণা করেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, যারা হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে তারাই এখন ৭১-কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোনো ঘটনাই ছিল না। যারা সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই। কথা বলেন এনসিপি নেতা সার্জিস আলমের শোডাউন নিয়েও। যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে, এবং বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধে জিয়া রহমানের অবদানকে আওয়ামী লীগ বরাবরই অস্বীকার করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র হত্যাকারীদের মানুষ আর চায় না। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হওয়া নতুন নতুন কুতুব দেশকে সংকটে ফেলতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন, আমি বলি, কুতুব আবির্ভূত হয়েছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গার্মেন্টস শ্রমিকদের পাওনা বেতন বোনাস আগামী ২৭শে মার্চের মধ্যে পরিশোধ করতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা সহ দায়ী মালিকদের বিদেশে যাওয়া বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। অভিযোগ করে বলেন, কিছু মালিকের বিশাল বাড়ি আছে, মার্সিডিজ বেঞ্চ গাড়ি চালায়, কিন্তু ঈদের সময় শ্রমিকদের বেতন দিতে চায় না। এবার বাড়ি গাড়ি বিক্রি করে হলেও বেতন ভাতা দিতে হবে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাও নির্ধারিত সময়ে শ্রমিকদের পাওনা দেওয়ার ক্ষেত্রে সতর্ক করেছেন মালিকদের। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, এখনও কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা পায়নি বেতন বোনাস। সার্বিক বিষয় নিয়ে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা হয়। সেখানে ২৭ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জানানো হয়, পাওনা পরিশোধ না করলে ১২ গার্মেন্টস মালিক দেশের বাইরে যেতে পারবেন না। ঈদের পূর্বে গার্মেন্টস এবং শিল্প কারখানার শ্রমিকদের বেতন বোনাসটা পরিশোধ করে দিতে হবে, যেটা তাদের ডিউ। শ্রমিকদের পাওনা ২৭ তারিখের মধ্যে যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যা করার ওটা আমরা করব। আই এম নট গোয়িং টু লিসেন টু এনিবডি, অলরেডি ডিসিশন মেড। এখন ওনাকে বিদেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রম উপদেষ্টা বলেন, গার্মেন্টস মালিকদের কেউ কেউ ঈদ আসলে শ্রমিকদের বেতন বোনাস দিতে কার্পণ্য করেন, অথচ নিজেরা বেছে নিয়েছেন বিলাসী জীবন। যখন ফ্যাক্টরি চালাইছে, টাকা পয়সা পকেটে নিছে, বিদেশে গিয়ে বাড়ি বানাইছে, গাড়ি কোনোটা মার্সিডিজ বেঞ্জের নিচে কারো আমি গাড়ি দেখি নাই। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এখন যখন ঈদ আসে তখন তারা দেউলিয়া হয়ে যায়, তারা পয়সা দিতে পারে না। আমার কথা হচ্ছে, দিতে না পারেন
আপনি আপনার বাড়িটা বিক্রি করেন, গাড়ি বিক্রি করেন। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, হয়রানি সহ নানা ইস্যু নিয়ে আইএলওর গভর্নিং বডি সভায় আলোচনা হয়েছে। যৌক্তিক অবস্থান ব্যাখ্যা ও ব্যবস্থা গ্রহণের আশ্বাসে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ থেকে আইএলও পিছিয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। আমাদের ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল, নাহলে মামলা করবে, সেটাকে তারা নিজেরাই এক্সটেন্ড করেছে আপ টু নেক্সট ইয়ার মার্চ। আমরা কি করছি, কি করতে যাব, কি করব, অ্যাকর্ডিং টু বিএলএ চেঞ্জ করতে হবে, অন্যান্য ল চেঞ্জ করতে হবে, আমরা এগ্রি করেছি। শ্রম উপদেষ্টা জানান, পাকিস্তান সহ 5টি দেশ বাংলাদেশের বিরুদ্ধে আইএলওতে অভিযোগ করেছিল। আলোচনা করায় পাকিস্তানি শ্রমিক নেতা অভিযোগ তুলে নেয়ার আশ্বাস দিয়েছেন। তুমি একদিকে ভাই ভাই করো, তারপরে তুমি আমাদের মামলা করলা, তুমি কেন রইলে এটার মধ্যে? আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার সহ কঠোর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। বলেন, নারী নির্যাতন এবং ধর্ষণের সব ঘটনার রিপোর্ট আদালতে উপস্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির নিয়মিত বৈঠক যোগ দেন কয়েকজন উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণে নানা সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং দেশ বিরোধী ধ্বংসাত্মক আন্দোলন, সমাবেশ ও উস্কানিদারদের গ্রেপ্তার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নয়ন ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধকল্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, যেমন টহল বৃদ্ধি করা হবে, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের সময় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর টহল ও তল্লাশি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে পুলিশের পাশাপাশি বাড়ছে গোয়েন্দা নজরদারিও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেয়া সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য 9টি বিষয়কে চিহ্নিত করে নির্বাচন কমিশনে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এগুলোর বিচার বিশ্লেষণ চলছে বলে জানিয়েছে ইসি সচিব। বলেন, সংস্কারের কারণে ইসি নির্বাচনী পরিকল্পনায় কোনো ব্যাঘাত ঘটবে না। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। ইতিমধ্যে 6টি কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এর মধ্যে ইসি সচিবকে চিঠি পাঠিয়ে 9টি বিষয়ে মতামত চেয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। ইসি সচিব চিঠি প্রাপ্তির কথা জানিয়ে বলেছেন, এগুলোর বিচার বিশ্লেষণ চলছে। 9টা বিষয়ের উপরে আমাদেরকে মতামত বা আমাদের আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে। সুপারিশের প্রেক্ষিতে পাল্টা সুপারিশ হতে যেতে পারে বা পাল্টা মতামত দেওয়া যেতে পারে। এখন কোনটা হবে এটা তো এককভাবে আমার পক্ষে বলা সম্ভব না। আমি এটা আগেই বললাম যে একটা কমিশনের সিদ্ধান্ত হবে। এখনও ডিসেম্বরকে ডেডলাইন ধরে ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জানিয়ে ইসি সচিব বলেছেন, সংস্কার প্রক্রিয়ায় তাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটার কারণ নেই। জাতীয় নির্বাচন ডিসেম্বর, সেই ডিসেম্বরকে টার্গেট রেখে আমাদের এই জিনিসগুলো কাজ করার ব্যবস্থাটা আমাদের দিক থেকে। কাজেই এর বাইরে ব্যাহত হবে বলে আমি মনে করি না, কেন সংস্কার তো চলমান একটা ব্যাপার। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এবারে ঈদ যাত্রার খবর। আগাম টিকিটে দ্বিতীয় দিনের ট্রেন যাত্রা ছিল বেশ নির্বিঘ্ন। নির্দিষ্ট সময়ে ছেড়েছে সবগুলো ট্রেন। কড়া নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে যাত্রীরা ট্রেনে উঠেছেন। যাত্রী চাপ বাড়লেও এবারের ঈদ যাত্রা স্বস্তির হবে বলে আশাবাদ জানান রেলওয়ে কর্তৃপক্ষ। তারা যাবেন ভিন্ন ভিন্ন গন্তব্যে, ট্রেনের অপেক্ষায়। অম্লমধুর সেই অপেক্ষা রূপ নেয় প্রাণবন্ত আড্ডায়। ঈদযাত্রায় বন্ধুত্ব ধরা দেয় এমন করে। মানে এটা বলে বুঝাতে পারবো না, এত খুশি লাগতেছে আমার কাছে। সবাই একসাথে যাবো, তার জন্য এক্সাইটেড, খুব মজা করে এনজয় করে যাবো। অনেকদিন পর সবাই একসাথে বাসায় যাচ্ছি, বলে বোঝানো যাবে না, এত ভালো লাগতেছে। বাসায় সবাই আছে, অনেক মিস করতেছি, যত তাড়াতাড়ি যাওয়া যায়।
ঈদযাত্রা উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিণত হয়েছে এক ধরনের মিলন মেলায়। দিনভর ঠিকঠাক সময়ে ছেড়ে গেছে সবগুলো ট্রেন। ফ্যামিলির সাথে টাইম কাটাবো, আত্মীয়দের বাড়ি যাব, ওদের সাথেও একটু দেখা হবে। ঈদ মানেই তো হচ্ছে আনন্দ, সবার সাথে দেখা হওয়া। 4টা জামা কিনছি, 3টা পরার জন্য আর একটা ঈদের 4টা জামা কিনছি। এখন এতটুকুই চলে, আমার অতিরিক্ত জামা কেনার তো আমার কোনো প্রয়োজন নাই। গেঞ্জি, পায়জামা, জুতা এগুলো কিনছি। তবে প্ল্যাটফর্মে ঢোকার আগেই অন্তত 3টি জায়গায় তল্লাশির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। টিকিট ছাড়া যাত্রা নয়, এমন কথায় এখন অবধি অনড় রেলওয়ে। এমন পরিবর্তনকে অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন যাত্রীরা। এবার আসলে অনেকটা ভালো যে সব জায়গায় চেকিং হচ্ছে, যে কার টিকিট আছে কার নাই, এবং কি খুব সুন্দর 2-3 জায়গায় চেকিং করতেছে, এটা খুবই ভালো। বিনা টিকিটধারী যাত্রীরা উঠলে হয় কি, দেখা যায় যে আমরা যারা টিকিটধারী আছি তারা আমাদের আসনে যেতে পারি না, বসতে পারি না। এত একটা ভিড় নাই, কিন্তু সামনে ভিড় হতেও পারে। এখন নিরাপত্তা বাহিনীরা কতটুকু তারা এটা মানে কন্ট্রোল করতে পারবে, ওইটা তাদের উপর ডিপেন্ড করে। ছাদে ভ্রমণ করা যাবে না, 1 নম্বর নির্দেশনা এটা আজকে বিশেষভাবে আমরা এটা আমাদের আলোচনা হয়েছে। আপনারা জানেন যে এর আগের অতীতে দেখা গেছে মই নিয়ে কিন্তু এখানে উঠে গেছে ছাদে। তবে দুপুরের পর ট্রেনগুলোয় বাড়তে থাকে যাত্রী চাপ। স্ট্যান্ডিং টিকিট নেওয়া অনেকেই উঠে পড়েন ট্রেনের ছাদে। জায়গা ভরা আর ভেতরে অনেক লোক দাঁড়িয়ে আছে, মানে ভেতরে অনেক প্রচুর গরম, তার জন্য ছাদে উঠছি। মানে ছাদে উঠলে অনেক আবহাওয়াটা পাওয়া যায় ভালো। কুমিল্লা এক্সপ্রেস দিয়ে যাইতেছিলাম ভৈরবে, ভৈরব থেকে যাওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য। যদিও ছাদে চড়ার ব্যাপারে বারবার সতর্ক করেছে রেলওয়ে পুলিশ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে সড়ক পথে ঈদযাত্রায় ভাড়া বেশি নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে রুট পারমিট বাতিল সহ গ্রেপ্তার করা হবে বলে সতর্ক করেছেন সড়ক উপদেষ্টা ফজলুল কবির খান। সাদাবাদ বাস টার্মিনাল এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। মহাসড়কে আইন শৃঙ্খলা এবং যানজট নিরসনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করবে। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাজধানীতে যেসব টার্মিনাল আছে সেগুলোর সামনে যাতে কোনো বাস না দাঁড়ায় সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যত্রতত্র যাত্রী ওঠানামায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় টার্মিনালে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেন দুই উপদেষ্টা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তখনই সেই লক্ষ্যে ব্যবস্থা নেবে এবং অ্যারেস্ট সহ যাবতীয় ব্যবস্থা করা হবে। অগণিত ছাত্র জনতা, মেহনতি মানুষ হত্যার পরেও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা শেষ হয়নি। এখনও তার মনের মধ্যে হত্যা, গুম এবং প্রতিহিংসা বিরাজমান। এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সন্ধ্যায় রংপুর মেডিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি। এ সময় রিজভী বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার সকল দোসরদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এখনো তার মানসিকতা থেকে খুনে ভাব, হত্যাকারীর ভাব যায়নি। তিনি এখনো প্রতিহিংসা এবং প্রতিশোধে ভুগছেন। তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা সৃষ্টি হয়নি। এই শিশু, কিশোর, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের রক্ত পান করার পরও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না। প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেয়ার বিশেষ বার্তা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার চীন সফর এবং বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগদানের বিষয়ে ব্রিফিং করে মন্ত্রণালয়। এ সময় সচিব জানান, চীন সফরে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। এছাড়া ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সভাপতির দায়িত্ব নেবে বলে এবারের আসর বিশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাইডলাইনে বৈঠক হবার কথা রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার। বুধবার 4 দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর সরকার প্রধান হিসেবে এটাই প্রথম দ্বিপাক্ষিক সফর ডক্টর ইউনূসের। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টা প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেয়ার আছে বিশেষ বার্তা। চীন যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বন্ধু, সেই বন্ধুত্বকে আমরা ধারণ করি এবং চীনের দিক থেকেও একই ধরনের সেন্টিমেন্ট আছে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেওয়ার মধ্য দিয়েই একটা বার্তা আমরা দিচ্ছি।
সফরে প্রধান উপদেষ্টা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় উঠে আসবে দুই দেশের মধ্যে মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক খাত, গণমাধ্যম, বিনিয়োগ ও স্বাস্থ্য বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে। সুযোগ রয়েছে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনারও। চীনের প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হবে এটি একেবারে যেটাকে বলে এজেন্ডা ড্রিভেন নয়, শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবেন। তবে আমাদের দিক থেকে এবং চীনের দিক থেকেও আগ্রহ আছে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে কথা বলার জন্য, এবং সেই ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়ের আওতায় তিস্তা প্রকল্প নিয়ে কথার একটা সুযোগ আছে। চীন থেকে ফিরে 3 এপ্রিল ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব পালন করবেন সম্মেলনের সভাপতি হিসেবে। ভারতের সাথে আমাদের সম্পর্কের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি, এবং আমরা আশা করি যে বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি। সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এর আগে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তাতে সাড়া দেয়নি দিল্লি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঈদের কেনাকাটায় জমজমাট দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক। সেখানে আছেন এই মুহূর্তে সহকর্মী ফয়সাল মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়সাল, শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন, একটু বিস্তারিত জানাবেন। তিতুমির, শেষ সময়ের বেচাকেনা বলতে যেমনটি বোঝায় জমজমাটি হয়, সেখানে কিন্তু ব্যতিক্রম যমুনা ফিউচার পার্ক নয়। আপনি জানেন যে বেশ শেষ সময়ে এসেই কিন্তু ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতিতে বেশ মুখর কেনাকাটা চলছে যমুনা ফিউচার পার্কে। আমরা এর আগের সংবাদেও দেখাচ্ছিলাম যে ক্রেতাদের উপস্থিতি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, যেহেতু ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। ফলে যারা যারা ব্যস্ততার কারণে কেনাকাটা করতে পারেননি তারা কিন্তু এই মুহূর্তে তারা ছুটছেন এখন শপিং মলগুলোতে, এবং তারা কিন্তু তাদের নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য, প্রিয়জনের জন্য তারা কিন্তু তাদের যে শপিংগুলো প্রয়োজন তারা কিন্তু সেটাই করছেন। আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক। এখানে এক ছাদের নিচেই কিন্তু বলা যায় যে দেশি বিদেশি সকল ব্র্যান্ডেরই সব কিছু পণ্য এখানে পাওয়া যায়, যার কারণেই কিন্তু ক্রেতারাও কিন্তু এখানে আসেন এবং তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে তাদের কেনাকাটা করেন। এবং বলা যায় যে তাদের যে পছন্দের যে জিনিসগুলো বা তাদের যে চাহিদা মাফিক তাদের যে সকল কেনাকাটা সব কিছু কিন্তু তারা এই যমুনা ফিউচার পার্কে থেকেই তারা করতে পারেন। আর এখানকার বিক্রেতারাও কিন্তু বলছেন তাদের সময় বাড়ার সাথে সাথে তাদের বেচা কেনাও বাড়ছে, এবং তারা বলছেন তাদের ক্রেতা আকর্ষণের জন্য প্রত্যেকটি আউটলেটেই কিন্তু বিশেষভাবে বিভিন্ন ছাড় দিয়ে রাখছেন কিংবা অফার দিয়ে তারা কাস্টমার ক্রেতাদেরকে আকর্ষণ করার চেষ্টা করছেন। ফলে তাদের বেচা কেনাও কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। তিতুমির, অসংখ্য ধন্যবাদ ফয়সাল। জানাছিলেন যমুনা ফিউচার পার্ক থেকে ঈদের কেনাকাটার খবর। রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। 12টি মোবাইল, নগদ 3 লাখ টাকা এবং বিপুল পরিমাণ টিকিটের প্রিন্টেড কপি সহ কমলাপুর এবং বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে উত্তরায় র্যাব 1-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এসব তথ্য জানান। বলেন, গত কয়েক বছর ধরে ঈদের সময় চক্রটি টিকিট কালোবাজারি করে আসছিল। তাদের সঙ্গে রেলওয়ে আউটসোর্সিংয়ের কয়েকজন কর্মচারীও জড়িত। মূলত 2টি গ্রুপে বিভক্ত হয়ে টিকিট কালোবাজারি করে চক্রের সদস্যরা। একটি গ্রুপ টিকিট সংগ্রহ করে আর অন্যটি বিক্রি করে। প্রতি ঈদে 500 থেকে 700 রেলওয়ে টিকিট কালোবাজারি করত চক্রটি। তবে কিভাবে এসব টিকিট তারা সংগ্রহ করত সে বিষয়ে কিছুই জানাতে পারেননি র্যাবের এই কর্মকর্তা। তিনি জানান, চক্রের অন্যতম সদস্য উত্তম চন্দ্র দাস একাধিক মামলার আসামি। গ্রেপ্তারকৃতরা কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উত্তম চন্দ্র দাস, যাকে ঢাকা বিমানবন্দর এলাকা হতে একটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ গ্রেফতার করা হয়। প্রতি বছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় 500 থেকে 700 টিকিট অবৈধ উপায়ে কালোবাজারির মাধ্যমে ক্রয় করতেন। দৈনিক যুগান্তর পত্রিকার ঈদ সংখ্যার পাঠ উন্মোচন হয়েছে। বিকেলে যুগান্তর ভবনে বিশেষ সংখ্যার লেখকদের সাথে এক পাঠ উন্মোচন এবং ইফতার অনুষ্ঠিত হয়। যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী সহ অন্যান্যরা।
অতিথিরা বলেন, ঈদের ছুটির অবসরে সাহিত্য অনুরাগী মানুষের বাড়তি আগ্রহ, পছন্দ বিভিন্ন পত্রিকার ঈদ সংখ্যা। আর বাংলাদেশে দৈনিক পত্রিকার মধ্যে প্রথমে যুগান্তরে ঈদ সংখ্যা বের করার প্রচলন তৈরি করে। দৈনিক পত্রিকাগুলো ঈদ সংখ্যা করতে সেটা যেত ফ্ল্যাট স্টাইলে, কিন্তু বই আকারে ম্যাগাজিন আকারে ঈদ সংখ্যার যে ধারা, এটা বাংলাদেশে কিন্তু প্রবর্তন করেছে যুগান্তর। এই ঈদ উৎসব এবং ঈদ উৎসবের সঙ্গে ঈদ সংখ্যা প্রকাশ করা, আরও নানা রকম উৎসবের আয়োজন করা, নতুন পোশাক পরা, সুগন্ধি ধারণ করা, সব কিছুই হয়ে উঠবে মানুষের উৎসব এবং ইহজাগতিক উৎসব। বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ এবং ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুন মারা গেছেন। বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী ছেড়ে চলে যান তিনি। এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। সঞ্জিদা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছে ছায়ানট কর্তৃপক্ষ। জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করে বিদায় নিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ ও ছায়ানটের সভাপতি ডক্টর সঞ্জিদা খাতুন। এক সপ্তাহ আগে ডায়াবেটিস, কিডনি জটিলতা, বার্ধক্যজনিত সমস্যা ও সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। নিউমোনিয়া, বুকের ইনফেকশন এবং সেটারই জটিলতায় শকে, সেপটিক শকে উনি ছিলেন। সেটারই চিকিৎসা চলাকালীন সময়ে উনি আজ বিকেল ৩টা, আনুমানিক ৩টার পরে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ভিড় করতে থাকেন সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনরা। তারা বলেন, সঞ্জিদা খাতুনের হাত ধরেই রবীন্দ্রসঙ্গীত ও ছায়ানট পৌঁছেছে অনন্য উচ্চতায়। তার মৃত্যু বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। প্রতি বছর যে বটমূলের যে রেয়াজ চায়, আসলে ওনারই করা আসলে। তো উনি তো সারা জীবনে অনেক আগেকার মানুষ, কিন্তু উনি খুবই আধুনিক একজন মানুষ ছিলেন। এই বছরই প্রথম ছায়ানটের নববর্ষের অনুষ্ঠানে তার আশীর্বাণী আমরা শুনব না। মহিষী নারী বলতে যা আমি বোঝাই, আমার চোখে উনি তেমন একজন ব্যক্তিত্ব। প্রতিটা জায়গা যেভাবে আগলে রেখেছিলেন, বুদ্ধি দিতেন, পরামর্শ দিতেন, সেগুলো আমরা আর পাবো না, এটা ভাবতেই খুব কষ্ট লাগে। সঞ্জিদা খাতুনের ছেলে জানান, মায়ের দেখানো পথ ধরেই এগিয়ে যাবে ছায়ানট। বুধবার বেলা 12:30টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য এখানেই রাখা হবে মরদেহ। আমরা কিন্তু 18 তারিখে ওনাকে এখান থেকে রিলিজ নিয়ে গেছিলাম। মোটামুটি সুস্থ ছিলেন, ওনারাও দেখেছেন, আমরাও দেখেছি। যাবার সময়ও কথা বলেছেন, খেয়েছেন, সব কিছু ঠিক ছিল। কিন্তু বাড়িতে গিয়ে হঠাৎ করে সব কিছুই যেন শাটডাউন করে দিলেন। তার কাজের ভেতর দিয়ে তিনি যা শিখিয়ে গেছেন, সেগুলো যদি করতে পারি, তাহলে সেখানেই আমাদের মধ্যেই সবসময় আমরা ভাবি আছি তাকে নিয়ে, তাকে নিয়ে থাকতে চাই। সঞ্জিদা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছে ছায়ানট, উদীচী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সঞ্জিদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1954 সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, 1955 সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং 1978 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। খেলার খবর ফুটবল। এশিয়ান কাপ বাছাই ভারত বাংলাদেশ ম্যাচের খবর। গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। শিলংয়ে গোলের অন্তত 5টি সুযোগ হাতছাড়া করেছে লাল সবুজের দল। তবে ভালো খেলেও 1 পয়েন্ট নিয়েই শিলংয়ের মাঠ ছাড়ল হামজা তপুদের বাংলাদেশ। আন্তর্জাতিক জন্মভূমিতে এবার ইসরায়েলি দখলদারদের আগ্রাসনের শিকার অস্কার জয়ী ফিলিস্তিনি পরিচালক হামদান বাল্লাল। পশ্চিম তীরে বেধড়ক পিটুনি দিয়ে গুরুতরভাবে জখমের পর বিখ্যাত এই পরিচালককে তুলে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। এখনও কোনো হদিস মেলেনি নো আদার ল্যান্ড খ্যাত ওই পরিচালকের। আটক করে নিয়ে যাওয়া হয় তার 2 সহযোগীকেও। 5 বছর বয়সী ফিলিস্তিনি বাসেল আদ্রা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে দেখছেন, চোখের সামনে বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বড় হতে হতে দেখলেন, সন্ত্রাসী তকমা দিয়ে তার পরিবারের উপর যখন তখন হামলা চালাচ্ছে দখলদাররা। গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ঘরবাড়ি। জীবনভর এ অন্যায় অত্যাচার সহ্য করতে করতে নিজেই একসময় হয়ে উঠলেন সংগ্রামী। নথিভুক্ত করা শুরু করলেন ফিলিস্তিনের নিজ শহর মাসাফার ইয়াত্তায় চলা ইসরায়েলি সামরিক বাহিনীর শোষণ নিপীড়নের চিত্র।
এ সংগ্রামী আত্মকাহিনীর ওপর নো আদার ল্যান্ড নামক ডকুমেন্টারি নির্মাণ করেন ফিলিস্তিনি পরিচালক বাসেল আদ্রা, যাতে সহপরিচালকের ভূমিকায় ছিলেন আরেক ফিলিস্তিনি মানবাধিকার কর্মী হামদান বাল্লাল, যেখানে বিশ্ববাসীর সামনে ফিলিস্তিনিদের আহাজারি তুলে ধরেন তারা, যা অর্জন করে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় খেতাব অস্কার। আর এ কারণেই ইসরায়েলি দখলদারদের রক্তচক্ষুর শিকার হামদান বাল্লাল। এবার পশ্চিম তীরে নিজ জন্মভূমিতেই ইসরায়েলি দখলদারদের গণপিটুনি ও লাঞ্ছনার শিকার হলেন বিখ্যাত এই পরিচালক। ভয়ঙ্করভাবে আঘাত করা হয় তার মাথা ও পেটে। নির্যাতনে অংশ নেয় ইসরায়েলি সেনারাও। পরে আধমরা অবস্থায় হাতকড়া পরিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। গাড়ির ড্যাশক্যামে ধারণকৃত সেই ফুটেজে দেখা যায় হামদানের ওপর বন্দুক হাতে হামলা করে 2 ডজন মুখোশধারী ব্যক্তি। কারো কারো পরনে ছিল সামরিক পোশাক। এ ঘটনার পর এখনো কোনো হদিস মেলেনি হামদান বাল্লালের। গেল বছর বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে একের পর এক আন্তর্জাতিক পুরস্কার বাগিয়ে নেয় তার তৈরি প্রামাণ্যচিত্রটি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এর সাথে শেষ করছি রাতের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।